প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে। সাথে আছি আমি আব্দুল্লাহ জুবায়ের। প্রবাসে প্রায় 5.5 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়ে তিনি বলেছেন, আজ থেকে 200 বছর পরও আবু সাঈদ ও মুগ্ধদের মানুষ স্মরণ করবে। যারা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে মানুষ স্মরণ করবে তিতুমিরের মতো। শুক্রবার সকাল 9:20 কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছন তিনি। এমনও হতে পারে ভাইয়েরা যে আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে, এবং সেই রকম আশঙ্কায় আমি বিন্দুমাত্র বিচলিত নই। আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমি 5 বছর কারাগারে ছিলাম। এই আমলে 5 মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন। অস্থির এক সময়ে দলের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক অবস্থা ছিল একেবারেই ভঙ্গুর, তবে সংকট থেকে উত্তরণে রীতিমতো ক্যারিশমা দেখিয়েছেন এই নোবেল বিজয়ী। প্রথম সফরেই $7 বিলিয়ন জোগাড়ের আশ্বাস পাওয়া খুবই আশা জাগানিয়া। অর্থনীতিবিদরা মনে করছেন, ডক্টর ইউনূসের প্রতি যে ইতিবাচক মনোভাব বিশ্ব নেতারা দেখাচ্ছেন, তার সুফল পাবে দেশের অর্থনীতি। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র থেকে এই বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস এসেছে। ফলে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর বাইরেও চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্ল্যান্ট স্থাপন, নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকে। অর্থনীতিবিদরা এটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রাথমিক সাফল্য হিসেবে দেখছেন। তবে এজন্য ঋণের শর্ত মেনে নানা খাতের সংস্কারগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার উপর জোর দেওয়া হয়েছে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখন যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। যার সঙ্গেই তার বৈঠক হচ্ছে, সেখানে অর্থনৈতিক সহায়তা ও বাংলাদেশের উন্নয়নে তাদের পাশে থাকার আহ্বানকে এগিয়ে রাখছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংস্কারের যে কোনো উদ্যোগে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের জাতিসংঘে উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বিশিষ্ট জনেরা উচ্ছ্বসিত প্রক্রিয়া দেখিয়েছেন। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। এর ফলে বাংলাদেশকে নিয়ে তারা নতুনভাবে চিন্তা করবেন। সংকটময় সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে এক সফরেই $7 বিলিয়ন জোগাড়ের আশ্বাস পাওয়া খুবই আশা জাগানিয়া। পাশাপাশি অর্থনীতিবিদেরা মনে করছেন, ডক্টর ইউনূসের প্রতি যে ইতিবাচক মনোভাব বিশ্ব নেতারা দেখাচ্ছেন, তার ফলে সামনে এর সুফল পাবে দেশের অর্থনীতি। এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে বেশ সমীহ পাচ্ছেন। এটা খুবই ইতিবাচক। তার নেতৃত্বের সাফল্যই বলা যায় যে বেশ বড় অঙ্কের ঋণ সহায়তা আশ্বাস পাওয়া গেছে। ডক্টর জাহিদ জানান, দুইভাবে আসবে এই সহায়তা। একটি নগদ, আরেকটি প্রকল্প সহায়তা। নগদ সহায়তাটি বাজেটে খরচ করা হবে, এটা তাৎক্ষণিকই পাওয়া যায়, আর প্রকল্প সহায়তা পেতে একটু সময় লাগে। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ডলার সংকট কাটতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক অঞ্জন দত্ত, দুই বাংলাতেই সমান জনপ্রিয় 70 বছর বয়সী এই শিল্পী। তবে এবার তিনি মঞ্চ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। সঙ্গীতের জন্য বেশি পরিচিত এই শিল্পীর বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম বেলাবোস ও রঞ্জনা আমি আর আসবো না। বিস্তারিত জানাচ্ছেন উর্মি আক্তার সোমা।
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? অঞ্জনের গানই শুধু নয়, তার অভিনয় ও নির্মাণের ভক্ত রয়েছে অনেক। মঞ্চেও রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। তবে অনেকটা হুট করে একটা দুঃসংবাদ দিলেন তিনি, জানালেন আর কখনোই অভিনেতা হয়ে মঞ্চে উঠবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাটকের পোস্টার দিয়ে জানিয়েছেন এটি তার শেষ মঞ্চে ওঠা। কেন এমন সিদ্ধান্ত? অনুসারীদের এমন প্রশ্নের সোজাসাপটা উত্তরও দিয়েছেন তিনি। কলকাতার একটি সংবাদ মাধ্যমকে এই নিয়ে অঞ্জন বলেন, নভেম্বরে যখন নাটকটা করবেন তখন তার ৭১ বছর বয়স হয়ে যাবে। তিনি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখেন না, বরং নিজেও নাটকে অভিনয় করেন। তিনি আরও জানান, ৭১ বছর বয়স হচ্ছে বলে ছবি করা বন্ধ করছেন, এ বিষয়টি সঠিক নয়। মঞ্চে দাঁড়িয়ে এখনও গানের শো করছেন, কিন্তু নাটক করতে গেলে যে শারীরিক পরিশ্রম প্রয়োজন তা ৭১ বছর বয়সে এসে তার পক্ষে করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। অঞ্জন তার বক্তব্যে স্পষ্ট জানান, আরও একটা লেয়ার নাটকটি হতে যাচ্ছে তার প্রোডাকশনের শেষ নাটক। চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের আগস্টে শেষ হবে এটি। এর মধ্যে কোথায় প্রদর্শনী হবে এ বিষয়ে সব বিস্তারিত পরে জানাবেন তিনি। শেষ নাটকের ঘোষণায় বহু অঞ্জন অনুসারী আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। বহুজন তাদের মতামত জানাচ্ছেন মন্তব্যের ঘরে। অধিকাংশই মন্তব্য করছেন, শেষ বলো না দাদা, মন কাঁদে। ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় এবং ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণ শুরু করেন এই শিল্পী। তাকে দেখা গেছে একদিন আচানক, নির্বাক, জানি দেখা হবে, চিত্রাঙ্গদা, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার সহ বেশ কিছু সিনেমায়। মৃণাল সেন পরিচালিত চালচিত্রতে প্রথম অভিনয় করেন তিনি। এই ছবিতে অভিনয়ের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের সেরা নবাগত অভিনেতার পুরস্কারও অর্জন করেন। অঞ্জন দত্ত, দ্য বং কানেকশন, রঞ্জন, আমি আর আসবো না, চলো লেটস গো, শেষ বলে কিছু নেই সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন। তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দিয়ে প্রথমে এমপি হয়েছেন তারা, এরপর মন্ত্রীও হয়েছেন অনেকে, যাদের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এদের প্রত্যেকে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করেছেন, বাড়ি কিনেছেন। আওয়ামী লীগ আমলের এমন ২৫ জনের মধ্যে ১৫ জনই কোনো না কোনো সময়ে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন ইখলাসুর রহমান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সদস্য হতে হলে দেশের নাগরিক হওয়া সহ বয়সসীমা অবশ্যই ২৫ বছরের ঊর্ধ্বে হতে হবে। আর কোনো ব্যক্তি যদি দ্বৈত নাগরিকত্ব লাভ করেন তাহলেও তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না। অথচ বিদেশি নাগরিকত্বের তথ্য লুকিয়ে মন্ত্রী এমপি হয়েছেন তারা। এদিকে দ্বৈত নাগরিক ওই মন্ত্রী এমপিদের অধিকাংশের বিরুদ্ধে অর্থ পাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। যাদের নামে দ্বৈত নাগরিকত্বের তথ্য পাওয়া যায় তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, ঢাকা ৩ আসনের সাবেক এমপি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নাটোর ৩ আসনের সাবেক এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দিনাজপুর ৫ আসনের সাবেক এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, মৌলভীবাজার ৪ আসনের সাবেক এমপি ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ, চট্টগ্রাম ৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা, ঢাকা ১৭ আসনের সাবেক এমপি ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। যুক্তরাজ্যের নাগরিকত্ব নেওয়াদের তালিকায় আছেন কুমিল্লা ১০ আসনের সাবেক এমপি ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, চট্টগ্রাম ১২ আসনের সাবেক এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দিনাজপুর ২ আসনের সাবেক এমপি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কুমিল্লা ৯ আসনের সাবেক এমপি ও স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, হবিগঞ্জ ৪ আসনের সাবেক এমপি ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী। কানাডার নাগরিকত্ব নিয়ে সেটা গোপন করেছে কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ, নাটোর ২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল, ফরিদপুর ১ আসনের সাবেক এমপি প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ঢাকা ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসান, বেলজিয়ামের নাগরিকত্ব নেওয়া চট্টগ্রাম ৭ আসনের সাবেক এমপিও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ।
সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছে ঢাকা 1 আসনের সাবেক এমপি সালমান এফ রহমান। সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়েছে ফরিদপুর 3 আসনের সাবেক এমপি ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জার্মানির নাগরিকত্ব নিয়েছেন টাঙ্গাইল 2 আসনের সাবেক এমপি তানবীর হাসান ওরফে ছোট মনির। ভারতের নাগরিকত্ব নিয়েছেন ঠাকুরগাঁও 1 আসনের সাবেক এমপি ও পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। জাপানের নাগরিকত্ব নিয়েছেন রাজবাড়ী 2 আসনের সাবেক এমপি ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মালয়েশিয়ার নাগরিকত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবু। ঢাকা 5 আসনের সাবেক স্বতন্ত্র এমপি মশিউর রহমান মোল্লা সজল। এদিকে পাপুয়া নিউগিনিয়ায় নাগরিকত্ব নিয়েছেন ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি এম এ ওয়াহেদ। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।